বাংলাদেশ টিম থেকে আমি যখন বাদ পড়ি, বাংলাদেশের লাস্ট ওয়ানডেতে 10 ওয়ানডেতে আমি বেস্ট স্কোরার 3টা 50 করেছিলাম, 300+ রান করেছিলাম, হাইয়েস্ট স্কোরার ছিলাম। তখন আমি বাদ পড়েছি, প্রথম আলো নিউজ করেছিল, সেই পেপার কাটিংটা আমার কাছে আছে। তো তখন আমার কাছে যেটা ক্লিয়ার কোনো মেসেজ আসেনি সিলেক্টর বা কারো কাছ থেকে। কেউ কি আমি অপছন্দ করতো, মিডিয়ার কেউ মাধ্যমে কি অপছন্দ করতো, সাইজ করে দিয়েছে পুরো। সাইজ করে না, অপছন্দর কারণে বাদ পড়েছি সেটা বলবো না। পারফরমেন্সও খারাপ ছিল, পারফরমেন্স খারাপ হয়েছে, কিন্তু পারফরমেন্সটা খারাপ হওয়ার পেছনে সেই অপছন্দটা কাজ করেছে। কিভাবে? আমি যখন ক্যাপ্টেন রেসে ছিলাম, তখন আমাকে ক্যাপ্টেন না করলেও ভাইস ক্যাপ্টেন করবে এরকম কনফার্ম ছিল। তখন আমার সম্পর্কে যেটা আলোচনা এসেছিলো বা মিডিয়াতে আমি দেখেছি, সেটা হলো ওকে নিয়ে আমরা খুব কনফিডেন্ট না যে ও অনেক দূর যাবে। এটা যখন একজন টপ ম্যানেজমেন্ট, সেটা সিলেক্টর হতে পারে, বোর্ডের কোনো বড় কর্মকর্তা হতে পারে, তারা যদি এই ধরনের চিন্তা করে, তখন আমার একটা ব্যাকফায়ার করে, মানে ব্যাকে একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তখন আমি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। আমি অস্ট্রেলিয়া ভালো করে এসেছি, ইংল্যান্ডের সঙ্গে হোমে ভালো করেছি, পাকিস্তানে যে আমি ভালো করেছি, পরপর 3টা সিরিজে আমি কয়েকজন নাম যখন আপনি দেখবেন সেই পারফরমেন্সে আমার নাম উপরে দিকে। অস্ট্রেলিয়া তো বেস্ট পারফরমেন্স, সবাই জানে এটা। ইংল্যান্ডের সঙ্গে 4 ইনিংসের মধ্যে একটা 50। ওয়ানডেতে আমি যখন খেলেছি, আমি টেস্টের কথা বলছি, ওয়ানডেতে যখন খেলেছি সেখানে আমি 3 জনের মধ্যে ছিলাম। পাকিস্তানে গিয়েছি, আমি 3টা ওয়ানডে খেলেছি, 5টা ওয়ানডে ছিল, 3টা ওয়ানডের মধ্যে 2টা 50 করেছি। টেস্টে আমি 40 করেছি, 30 করেছি, কোনো 50 মারিনি। সো তখন আমি ওয়ানডেটা আবার ভালো করছিলাম। সো ভালো খারাপ মিলেই যাচ্ছিল। বাট এই অবস্থায় এসে এমন একজনকে আমার জায়গায় ভাইস ক্যাপ্টেন করা হলো, যে হয়তো তখন জাস্ট ডেবু হলো ওই সিরিজে, বা এক সিরিজ খেলেছে, খেলার পরে ভাইস ক্যাপ্টেন হয়ে গেলো। আমি পরপর 3-4টা সিরিজ খেলার পরও আমার উপর ভরসা পাচ্ছিল না। সো ওই জিনিসগুলো আমাকে আমার মানসিকভাবে খুব ইম্প্যাক্ট রেখেছে, যেটা এখনকার প্লেয়ারদের মধ্যেও পড়ে। যেমন ফর এক্সাম্পল আপনি নাইম শেখের কথা আলোচনা আনছেন, নাইম শেখ কেন নয়, নিশ্চিতভাবে সিলেক্টররা তাকে জানাচ্ছে, তার সাথে ডিসকাস করা উচিত, তাকে প্ল্যানের শেয়ার করা উচিত যে তোকে আমার এই চিন্তা, বা তুই এভাবে আসিস। তো এগুলো করলে হয় কি, প্লেয়াররা মোটিভেটেড হয়। এই জিনিসগুলো আমি ফেস করার কারণে আমি বললাম, আমি 1 বছর ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় আমি মোটিভেশনের কাজগুলো করেছি, বাদ পড়া, ঢোকা, সব কিছু লাইফে দেখেছি। তো আমি এই জন্য ফিল করতে পারি একটা প্লেয়ার বাদ পড়লে কী হয়। আমি সিলেকশনে আসার পরে এজ গ্রুপ সিলেক্টরে আমি যেটা করি, আমি ন্যাশনাল সিলেকশন প্যানেলে এসেও করেছি। আপনি দেখবেন আমি মিরাজের সঙ্গে কথা বলেছি, T20 ওয়ার্ল্ড কাপে কেন তাকে রাখা হয়নি। আর মিরাজও কিন্তু 2-1 জায়গায় বলেছে, আপনাকেও বলেছে সম্ভবত, যে কেন তাকে T20 টিমে রাখা হয়নি, তাকে নিয়ে কি চিন্তাভাবনা শেয়ার করেছি। রিয়াদের সঙ্গে আমি ডিসকাস করেছি, রিয়াদের সঙ্গে চিন্তাভাবনা কি। আগে পরে সাকিবের সঙ্গে কথা হয়েছে, তামিমের সঙ্গে আমার পার্সোনালি 2-1 বার কথা হয়েছে রিটায়ারমেন্টের আগে। তামিমকে আমি শেয়ার করেছি কি কি কথা হচ্ছে। বাকি সিলেক্টরও হয়তো কথা বলে, কিন্তু আপনি বাকি এই যাদের নাম বললাম, ইয়াসির রাব্বিকে নিয়ে কী চিন্তা করছি, শামীম পাটোয়ারিকে নিয়ে কী চিন্তা করছিলাম, প্রতিটা প্লেয়ারের সঙ্গে আমি যখন সিলেক্টর ছিলাম আমি শেয়ার করেছি যে আমাদের সিলেকশন প্যানেলের এরকম চিন্তা ভাবনা, যেটা লিপু ভাই, রাজ্জাকও পজিটিভলি নিয়েছে। ওনারা হয়তো বা ওইভাবে ফ্রিলি লিপু ভাই হয়তো বলতে পারেনি, বা রাজ্জাক হয়তো একটা দূরত্ব ছিল অনেক সময়, আমি ওই জায়গা থেকে খুব ফ্রি ছিলাম। সো আমি এই জিনিসটা জানি যে একজন প্লেয়ার বাদ পড়া, ঢোকা, তার প্রসেস কী, এগুলো নিয়ে অনেক আতঙ্কে থাকে, ভয়ে থাকে। আমি এই জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি, প্লেয়ারও সেটা খুব পজিটিভলি নিয়েছে। সো আমি ফিল করার কারণে আমি সেই জিনিসটা শেয়ার করতে পেরেছি। হ্যাঁ ভাই, এই যে শেয়ারিংয়ের ব্যাপারটা, আপনার সাথে আসলে শেয়ারিংটা কী ছিল যখন আপনি বাদ পড়েন, বা আপনি ভালো ফর্মে থাকার পরও আপনি আপনার প্রাপ্যটা পেলেন না, তখন ম্যানেজমেন্ট আপনার সাথে কতটুকু? তখন শেয়ারিংয়ের কালচার ছিল না। তাই ইভেন আমি তো বলবো, আপনি রিসেন্ট পাস্টে গেলেও মনে শেয়ারিংয়ের কালচার ছিল না। প্লেয়াররা কখনো যদি এইচপি থেকে বাদ পড়া, ন্যাশনাল টিম থেকে বা এই টিম থেকে বাদ পড়লে সিলেক্টরদের বলার সাহস অনেকেই পেত না। কিন্তু আপনি বিশ্বাস করেন, এই 1 বছরে আমি কত ফোন পেয়েছি, স্যার আমি এখানে কেন নেই, বা ভাই আমাকে কেন এখানে রাখা হয়নি। আমি সুন্দরভাবে ক্লিয়ার লজিক দিয়ে দিয়েছি, যুদ্ধতর্কের বিষয় না, তুমি কেন নাই সেটার পিছনে লজিক আছে, সেই লজিকটা এটা, তুমি এই জায়গায় ডেভেলপ করো, তুমি আসবা, তুমি এটা করো, বা এই কারণে এই। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো খুব ক্লিয়ার রাখার চেষ্টা করেছি। সো আমাদের সময় এটা ছিল না। তবে মিডিয়াতে তখন তো সোশ্যাল মিডিয়ার এত অ্যাক্টিভ ছিল না, তাহলে হয়তো আমি আরও বড় প্লেয়ার হতাম। একদমই। তো পরে অন্তত একটা গ্রুপ থাকতো, সেটা গ্রুপ না থাকলে আমি আমার পারফরমেন্স বা যোগ্যতা দিয়ে হয়তো আর কোনো, ওইটাও ইম্পর্টেন্ট। প্রথম আলো ব্যাকটা করা খুব গুরুত্বপূর্ণ। প্রথম আলোতে তখন অনেক বড় একটা প্ল্যাটফর্ম, প্রথম আলোতে তখনও কিন্তু নিউজ হয়েছিল আমি বাদ পড়ার পরে। বাট ওই সময়টা জায়গায় ক্রিকেট বোর্ডকে আমি থ্যাঙ্কস দিতে চাই, যে ক্রিকেট বোর্ড আমার পিছনে অনেক ইনভেস্ট করেছিল ওই সময়টা। আন্ডার 19 থেকে শুরু করে এই টিম আমাকে নিয়ে ক্যাপ্টেন্সির চিন্তা ভাবনা, 19-এ ক্যাপ্টেন্সি করেছি, এই টিমে ক্যাপ্টেন্সি করেছি, বাংলাদেশ টিমেও ক্যাপ্টেন আলোচনায় ছিলাম, শর্ট লিস্টে ছিলাম, সেখানে সারপ্রাইজিংলি পারফর্ম করেও আমাকে ভাইস ক্যাপ্টেন করা হয়নি। আপনি যেটা বললেন যে পছন্দ অপছন্দ তো অনেক সময় থাকে, সেখানেও সেরকম কিছু ঘটেছিল। বাট দিন শেষে এটা কি চিরন্তন না, মোটামুটি এটা থাকে। এই জন্য না, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে না, আমি অনেক কষ্ট করে ক্রিকেট খেলে এসেছি। মানে এমন না যে আমাকে খুব ব্যাক করেছে, আমার কোনো ব্যাকআপ নাই, আমার ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল যে খেলার ব্যাপারে? ফ্যামিলি পুরোটা, মানে মাঠের ব্যাপারে পুরো সাপোর্ট ছিল, পুরো সাপোর্ট ছিল।